প্রিয় ছাত্রছাত্রী, আজকে আলোচনা করব দ্বাদশ শ্রেণী ইতিহাসের তৃতীয় অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, অবশিল্পায়ন কাকে বলে। কোম্পানির আমলে দেশীয় শিল্পের অবক্ষয়ের কারণ ও ফলাফল আলোচনা করো, অথবা ঔপনিবেশিক আমলে অবশিল্পায়নের কারণ ও ফলাফল আলোচনা করো। এটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং বিগত 2018 সালে এটি ফাইনাল পরীক্ষায় এসেছিল। চলো এবার দেখা যাক যে এই প্রশ্নের উত্তরটা আমরা কীভাবে লিখব। প্রথমে আমরা দেখে নেব যে অবশিল্পায়ন কাকে বলে। তাহলে এখানে দেখো, অবশিল্পায়ন এর যে সাধারণ সংজ্ঞা সেটা হচ্ছে, অবশিল্পায়ন কথার অর্থ হলো শিল্পের অবনমন বা অবক্ষয়। এবং অধ্যাপক সব্যসাচী ভট্টাচার্য তার মতে অবশিল্পায়ন কি, তিনি বলছেন যে যদি দেশের মানুষ শিল্পকর্ম ছেড়ে চাষাবাদে জীবিকা অর্জন শুরু করে, অথবা জাতীয় আয়ে কৃষিজ অংশ বাড়তে থাকে ও শিল্পজ অংশ কমতে থাকে, তবে তাকে অবশিল্পায়ন বলে। এখানে দুটো গুরুত্বপূর্ণ জিনিস, একটা হচ্ছে চাষাবাদে জীবিকা অর্জন শুরু করে, অর্থাৎ জীবিকা হিসাবে তারা কৃষিকাজকে বেছে নেয়। আর জাতীয় আয় মানে একটা দেশের যে টোটাল আয়, সেখানে কৃষিকাজ থেকে যে আয় সেটা বাড়তে থাকে এবং শিল্প কলকারখানা থেকে যে আয় সেটা কমতে থাকে, তখন তাকে বলা হয় অবশিল্পায়ন। এটি অধ্যাপক সব্যসাচী ভট্টাচার্য বলছেন। আবার অন্যদিকে বেশ কিছু জাতীয়তাবাদী ঐতিহাসিক যেমন দাদাভাই নওরোজি, রমেশচন্দ্র দত্ত, মহাদেব গোবিন্দ রানাডে প্রমুখ ঐতিহাসিক, এবং পরবর্তীকালে রজনীকান্ত দত্ত, বিপিনচন্দ্র, অমিয় বাগচি প্রমুখ ঐতিহাসিক সাধারণভাবে ভারতীয় হস্তশিল্পের বিপর্যয়কে অবশিল্পায়ন বলছেন। তাহলে এখানে আমরা দুটো সংজ্ঞা দেখলাম, একটা হচ্ছে অধ্যাপক সব্যসাচী ভট্টাচার্য ও বেশ কিছু জাতীয়তাবাদী ঐতিহাসিকদের সংজ্ঞাটা দেখলাম। এখানে অধ্যাপক সব্যসাচী ভট্টাচার্য কী বলছেন, যে যখন জাতীয় আয়ে কৃষিজ অংশ বাড়তে থাকে এবং শিল্পজ অংশ কমতে থাকে, তখন তাকে অবশিল্পায়ন বলা হচ্ছে। আর অন্যদিকে জাতীয়তাবাদী ঐতিহাসিকরা কী বলছেন, যে হস্তশিল্পের বিপর্যয় হলেই তাকে অবশিল্পায়ন বলছেন। যাই হোক, আমরা দেখলাম অবশিল্পায়ন কাকে বলে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা দেখব অবশিল্পায়নের কারণ, অর্থাৎ কোন কোন কারণের জন্য এই শিল্পের অবক্ষয় হয়েছিল বা অবশিল্পায়নটা হয়েছিল। তাহলে দেখো, যে পাক শিল্প বিপ্লব, অর্থাৎ ইংল্যান্ডে যে শিল্প বিপ্লব হয়েছিল 18 শতকে, সেই শিল্প বিপ্লবের আগে ভারতবর্ষের হস্ত ও কুটির শিল্প সামগ্রী যথেষ্ট উন্নত ছিল। এইসব পণ্য দ্রব্যের যথেষ্ট চাহিদা ছিল ইউরোপ জুড়ে। যেমন ঢাকায় মসলিন গুণগত মানের জন্য পৃথিবী বিখ্যাত ছিল এবং এর চাহিদা ছিল অনেক বেশি। কিন্তু ভারতে কোম্পানি শাসন প্রতিষ্ঠার পর থেকে দেশীয় শিল্পের দ্রুত অবনতি ঘটে থাকে এবং কালক্রমে তা ধ্বংস হয়ে যায়। দেশীয় শিল্প ধ্বংসের কারণগুলি হলো নিম্নরূপ। আমরা পরপর এই কারণগুলি দেখে নেব। প্রথম যে কারণ সেটা হচ্ছে ইংল্যান্ডের শিল্প বিপ্লব ভারতীয় শিল্প ধ্বংসের অন্যতম একটি প্রধান কারণ। দেখো কি, ইংল্যান্ডে শিল্প বিপ্লব ঘটলে সেখানকার কলকারখানায় উন্নত মানের অথচ সস্তা শিল্প সামগ্রী উৎপাদন শুরু হয়। উন্নত মানের সস্তা শিল্প সামগ্রী ভারত ও বিশ্বের বাজার দখল করে ফেলে। এর ফলে দেশীয় শিল্পের অবক্ষয় ঘটে, কারণ এখানে শিল্পের কোয়ালিটি হচ্ছে অনেক উন্নত আমাদের দেশীয় শিল্পের তুলনায় এবং দাম অনেক সস্তা। তাই সাধারণ মানুষ এই দেশীয় শিল্পদ্রব্যের পরিবর্তে তারা ওই ইংল্যান্ডের যে কলকারখানার যে উন্নত মানের এবং সস্তা শিল্প সামগ্রী তারা কিনতে শুরু করে। ফলে স্বাভাবিকভাবেই দেশীয় শিল্পের অবক্ষয় ঘটে। দেশীয় শিল্প তাদের সঙ্গে প্রতিযোগিতায় পেরে উঠতে পারে না। ডক্টর রমেশচন্দ্র দত্ত তিনি কি বলছেন, যে পাওয়ারলুম অর্থাৎ একটি যন্ত্র, মানে বস্ত্র তৈরির যন্ত্র, পাওয়ারলুম আবিষ্কার ভারতীয় শিল্পের অবনতিকে সম্পন্ন করে। অর্থাৎ বিভিন্ন কারণে ভারতীয় শিল্পের অবক্ষয় হচ্ছিল এবং যখন এই ইংল্যান্ডে
শিল্প বিপ্লবের সময় এই পাওয়ারলুম যন্ত্রটি আবিষ্কার হয়, তখন ভারতীয় শিল্পের অবনতি সম্পন্ন হয়। এটি কি বলছেন? ডক্টর রমেশচন্দ্র দত্ত। এবার আমরা দেখব অবাধ বাণিজ্য নীতি, অর্থাৎ দ্বিতীয় কারণ হচ্ছে অবাধ বাণিজ্য নীতি। অবাধ বাণিজ্য নীতিটা কি? অবাধ বাণিজ্য নীতি হচ্ছে 1757 খ্রিস্টাব্দে পলাশী যুদ্ধের পর এবং 1765 খ্রিস্টাব্দে দেওয়ানি লাভ করার পর ভারতবর্ষে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি একচেটিয়া বাণিজ্য শুরু করে, অর্থাৎ অন্যান্য যে ইউরোপে বণিক গোষ্ঠী ছিল তাদেরকে যুদ্ধে পরাজিত করে এবং ভারতবর্ষে বিভিন্ন যে দেশীয় রাজা ছিল তাদেরকেও আস্তে আস্তে পরাজিত করে তারা একেবারে একচেটিয়া বাণিজ্য শুরু করে। এরপর ব্রিটিশ সরকার, ব্রিটিশ পার্লামেন্ট বিভিন্ন সময় এই ইংরেজ কোম্পানির শাসন ব্যবস্থাকে লাগাম দেওয়ার জন্য বিভিন্ন সময় বিভিন্ন আইন পাশ করে। এরকম একটি আইন হচ্ছে 1813 খ্রিস্টাব্দের সনদ আইন। এই সনদ আইনে কী বলছে? এই সনদ আইনে বলছে যে একচেটিয়া বাণিজ্যের অধিকারের অবসান ঘটে। কি বললাম তাহলে? 1765 খ্রিস্টাব্দে দেওয়ানি লাভ করার পর ইংরেজরা ভারতবর্ষে একচেটিয়া বাণিজ্যের অধিকার লাভ করেছিল, বা একচেটিয়া তারা বাণিজ্য করতো, কারণ এখানে অন্য কোনো বণিক গোষ্ঠী ছিল না। এবার এই 1813 খ্রিস্টাব্দের সনদ আইনে কোম্পানির এই একচেটিয়া বাণিজ্যের অধিকারের অবসান ঘটে এবং গৃহীত হয় অবাধ বাণিজ্য নীতি। এই অবাধ বাণিজ্য নীতি গৃহীত হওয়ার ফলে কি হয়? অবাধ বাণিজ্য নীতি গৃহীত হওয়ার ফলে ভারতে বাণিজ্য করার দরজা খুলে যায় ইংল্যান্ডের অন্যান্য বণিক গোষ্ঠীরও, অর্থাৎ অন্যান্য বণিক গোষ্ঠীও ভারতবর্ষে এসে বাণিজ্য করতে পারবে। এখানে শুধুমাত্র আর ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাণিজ্য করতে পারবে না, অন্যান্য বণিক গোষ্ঠীকেও ভারতবর্ষে বাণিজ্য করার অধিকার দেওয়া হলো। ফলে ইংল্যান্ডের পণ্য সামগ্রী ভারতের বাজার ছেয়ে যায় এবং বিদেশি পণ্যের সঙ্গে দেশীয় পণ্যের বাজার প্রতিযোগিতায় পেরে ওঠে না এবং ভারতীয় বস্ত্রশিল্পের সর্বনাশ ঘটে। অর্থাৎ খুব সংক্ষেপে বলা যায় যে 1813 খ্রিস্টাব্দের আগে ভারতবর্ষে শুধুমাত্র ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, অর্থাৎ একটা কোম্পানি বাণিজ্য করার অধিকার ছিল। 1813 খ্রিস্টাব্দের সনদ আইনের পর ভারতবর্ষে প্রতিটা বণিক গোষ্ঠী তারা ভারতবর্ষে বাণিজ্য করার অধিকার লাভ করে। ফলে ভারতীয় শিল্পপতিরা যেখানে একটা বণিক গোষ্ঠীকেই প্রতিযোগিতায় পারছে না, সেখানে আরও অনেক বণিক গোষ্ঠী যখন ভারতবর্ষে এসে পৌঁছলো তখন তাদের পক্ষে আর প্রতিযোগিতা করা অসম্ভব হয়ে পড়লো এবং তারা প্রতিযোগিতায় হেরে গেল এবং ভারতীয় বস্ত্রশিল্পের অবক্ষয় শুরু হলো বা ধ্বংস হলো। এরপর যে তৃতীয় কারণ সেটা হচ্ছে শিল্প সংরক্ষণ নীতি। অর্থাৎ এই অবাধ বাণিজ্য নীতি আবার শিল্প বিপ্লব, এই কারণে ভারতীয় শিল্পের তো ক্ষতি হচ্ছিলই, তাছাড়া আর একটি গুরুত্বপূর্ণ নীতি হচ্ছে শিল্প সংরক্ষণ নীতি। প্রথমে কি বললাম যে কিছুক্ষণ আগে যে ভারতীয় যে কুটির শিল্প ছিল সেটি শিল্প বিপ্লবের আগে ব্যাপক চাহিদা ছিল। এই কারণে বিদেশের বাজারে ভারতীয় বস্ত্রশিল্পের জনপ্রিয়তা আস্তে আস্তে বাড়তে থাকে এবং ইংল্যান্ড সহ ইউরোপের বিভিন্ন দেশের কলকারখানায় মন্দা দেখা দেয়, শ্রমিক ছাঁটাই হয়, বেকার হয়ে পড়ে। ব্রিটিশ সরকার এই ঘটনা সুনজরে দেখেনি। কোন ঘটনা? অর্থাৎ এই যে ভারতীয় হস্তশিল্প বা কুটির শিল্পের ব্যাপক জনপ্রিয়তা বৃদ্ধি পায় এবং তার ফলে ইউরোপের কলকারখানাগুলি মন্দা দেখায়, অর্থাৎ বন্ধ হতে শুরু করে এবং শ্রমিক ছাঁটাই হয়, বেকার হয়ে পড়ে। এই ঘটনাটি ব্রিটিশ সরকার সুনজরে দেখেনি। তাছাড়া ব্রিটিশ শিল্পপতিদের চাপে ব্রিটিশ পার্লামেন্ট দেশীয় শিল্পকে রক্ষা করার জন্য শিল্পক্ষেত্রে সংরক্ষণ নীতি বলবৎ করে বা কার্যকর করে। সংরক্ষণ নীতি বলবৎ করে বা কার্যকর করে এবং এই উদ্দেশ্যে এই শিল্প সংরক্ষণ নীতি কার্যকর করার জন্য বিভিন্ন সময় দেখো 1700 খ্রিস্টাব্দে, 1720 খ্রিস্টাব্দে, 1747 খ্রিস্টাব্দে, 1759 খ্রিস্টাব্দে এবং 1760 খ্রিস্টাব্দে তারা আইন পাশ করে ইংল্যান্ড এবং ইংল্যান্ডের বাইরে ইউরোপের অন্যান্য দেশেও ভারতের বস্ত্র রপ্তানিতে বাধা সৃষ্টি করে। অর্থাৎ এখানে শুধুমাত্র ইংল্যান্ড এবং ইংল্যান্ডের বাইরে ইউরোপের বিভিন্ন দেশে শুধু ইংল্যান্ডের বস্ত্রই রপ্তানি হবে বা ভারতের বস্ত্র রপ্তানি করতে পারবে না, এরকম তারা বাধা সৃষ্টি করে। ফলে ভারতীয় শিল্প একটা ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়।
এছাড়াও আরেকটি যে গুরুত্বপূর্ণ কারণ সেটা হচ্ছে অসম শুল্ক নীতি। এই বিভিন্ন কারণের পরেও যখন ভারতীয় শিল্পের জনপ্রিয়তা কমছে না, তখন ভারতীয় শিল্পকে কী করা হলো, ভারতীয় শিল্পের উপর অনেক শুল্ক চাপিয়ে দেওয়া হলো। দেখো কি বলছে, যে কোম্পানি যেখানে বিনা শুল্কে বাণিজ্য করার অধিকার পেয়েছিল, অর্থাৎ ভারতবর্ষে কোম্পানি বিনা শুল্কে বাণিজ্য করার অধিকার পেয়েছিল, সেখানে দেশীয় শিল্পজাত পণ্যের উপর অত্যাধিক শুল্ক আরোপ করা হয়। কারণ কি? কারণ যদি অত্যাধিক শুল্ক আরোপ করা হয়, তাহলে স্বাভাবিকভাবেই সেই জিনিসের দাম একটু বেশি হবে। কারণ যিনি যে শিল্পপতি বা যারা এই শিল্পদ্রব্যটা তৈরি করছে, তারা তার লসে বিক্রি করবে না। তাই যে পরিমাণ শুল্ক চাপানো হবে শিল্পের উপর, তারা ওই শুল্কটা তারা মূল্য হিসাবে জনগণের কাছ থেকে নেবে। তাই স্বাভাবিকভাবেই অতিরিক্ত শুল্ক চাপানোর ফলে দেশীয় শিল্পের দাম অনেক বেশি হতো, আর ব্রিটিশ কোম্পানির যে জিনিসপত্র বা ইংল্যান্ডের যে জিনিসপত্র, তার দাম অনেক কম হতো। তাই এখানে দেখা যাক যে মসলিন ও ক্যালিকো, অর্থাৎ আমাদের ভারতবর্ষের যে সবচেয়ে গুরুত্বপূর্ণ জনপ্রিয় বস্ত্র, সেটা হচ্ছে একটা হচ্ছে মসলিন, ঢাকাই মসলিন ও ক্যালিকো। এই বস্ত্রের উপর 18% আমদানি শুল্ক আরোপ করা হয়। কবে? 1897 খ্রিস্টাব্দে। এবং এর কয়েক বছর পর, অর্থাৎ 1823 খ্রিস্টাব্দ নাগাদ এর পরিমাণ দাঁড়ায় 37.5%। এইভাবে প্রায় মাঝে মাঝে এই শুল্ক বাড়তে থাকে এবং এক সময় এই শুল্ক দাঁড়ায় 60 থেকে 67.5%। অর্থাৎ ভারতীয় শিল্পজাত পণ্যের উপর ইংল্যান্ডে আমদানি করতে হলে এই 60 থেকে 67.5% শুল্ক দিতে হতো। স্বাভাবিকভাবেই ভারতীয় শিল্প পণ্যের দাম অনেক বেশি হতো, অন্যদিকে ব্রিটিশ শিল্প পণ্যের দাম অনেক কম হতো। তাই এই অসম শুল্ক নীতির ফলে ভারতীয় শিল্প পিছিয়ে পড়ে থাকে বা ধ্বংসের সম্মুখীন হয়ে যায়। সর্বশেষ যে কারণ সেটা হচ্ছে কোম্পানি শোষণ এবং কর্মচারীদের অত্যাচার। এখানে দেখো, উইলিয়াম বোল্স তার রচনায় দেখেছেন যে কীভাবে কোম্পানির কর্মচারী এবং দালালরা তাদের অগ্রিম দাদন ও ভয় দেখিয়ে শুধুমাত্র ইংরেজ কোম্পানির জন্য সুতিবস্ত্র বুনতে বাধ্য করত। অর্থাৎ উইলিয়াম বোল্স তিনি দেখেছেন যে ইংরেজ কর্মচারীরা বা দালালরা ভারতীয় তাঁতিদেরকে অগ্রিম দাদন দিত। অগ্রিম দাদন মানে কি? অর্থাৎ ভারতীয় যে শিল্পপতি বা তাঁতি, তারা বেশিরভাগই দরিদ্র ছিল এবং সেই দারিদ্রতার সুযোগ নিয়ে ব্রিটিশ এই দালাল বা কর্মচারীরা তারা অগ্রিম দাদন বা অগ্রিম অর্থ ঋণ দিত। এর ফলে ওই তাঁতি তার যে উৎপন্ন পণ্য সেটা ওই কর্মচারীর কাছে বিক্রি করতে বাধ্য থাকতো। তাহলে এই অগ্রিম দাদন নিত বা দাদন দিত এবং বিভিন্নভাবে ভয় দেখাতো। ভয় দেখিয়ে শুধুমাত্র ব্রিটিশ কোম্পানির জন্য সুতিবস্ত্র বুনতে বাধ্য করত। অর্থাৎ এখানে যেসব তাঁতিরা ওই দাদনটা নিত, তারা ব্রিটিশ কোম্পানি ছাড়া অন্য কাউকে তাদের পণ্য বিক্রি করতে পারতো না। এবং কি হতো, যে তাদের পণ্য বিক্রি করতে পারতোই না, উপরন্তু তারা 20 থেকে 40% কম দামে, অর্থাৎ তারা যেখানে অন্য কাউকে বিক্রি করলে এই 20 থেকে 40% দাম বেশি পেত, সেখানে তারা ব্রিটিশ কোম্পানিকে 20 থেকে 40% কম দামে বিক্রি করতে বাধ্য থাকতো। এর ফলে কি হতো, এই তারা ক্ষতির সম্মুখীন হতো এসব তাঁতিরা। তাই আস্তে আস্তে তারা এই শিল্প পণ্য উৎপাদন করা ছেড়ে দিত, তারা কৃষিকাজে অংশগ্রহণ করতো। অনেক সময় তারা যখন এই দাদন নিয়ে পরিশোধ করতে না পারতো, তখন তাদেরকে অনেক সময় শারীরিক নির্যাতন করা হতো, তাদের আঙুল কেটে দেওয়া হতো, তাদের হাত কেটে দেওয়া হতো, বা তাদেরকে বিভিন্ন রকমভাবে শারীরিক নির্যাতন করা হতো, অত্যাচার করা হতো। ফলে তারা এই শিল্পপণ্য উৎপাদন তারা ছেড়ে দিত। তারা গ্রাম ছেড়ে শহরে পালিয়ে যেত, বা এক কথায় তারা এই শিল্পপণ্য উৎপাদন ছেড়ে দিয়ে কৃষিকাজ বা অন্য কাজে তারা নিযুক্ত হতো। এছাড়াও কী করতো, তারা কোম্পানি কাঁচা তুলোর ব্যবসা, অর্থাৎ আমাদের দেশের কাঁচা তুলোর ব্যবসায় একচেটিয়া বাজার দখল করে নিত। এই কাঁচা তুলোর ব্যবসায় একচেটিয়া বাজার দখল করে তারা ওই কাঁচা তুলো আবার তাঁতিদের কাছে উচ্চ মূল্যে বিক্রি করতো। তাহলে এখানে কি, তাঁতিরা তারা শিল্পপণ্য উৎপাদন করার জন্য বেশি দাম দিয়ে
তারা তুলো কিনতে বাধ্য থাকছে, আবার কম দাম দিয়ে তারা, অর্থাৎ 20 থেকে 40% কম দাম দিয়ে তারা ওই পণ্য তারা ব্রিটিশ কোম্পানির কাছে বিক্রি করতে বাধ্য থাকছে। অর্থাৎ একদিকে তারা বেশি দাম দিয়ে তুলো কিনছে, আর অন্যদিকে কম দাম দিয়ে তারা পণ্য বিক্রি করতে বাধ্য থাকছে। ফলে তাদের পক্ষে ওই শিল্পপণ্য উৎপাদন করা সম্ভব ছিল না। তারা এই কাজ ছেড়ে দিয়ে তারা কৃষিকাজে অংশগ্রহণ করত বা শ্রমিক হিসেবে কাজ করত। এভাবে আস্তে আস্তে ভারতীয় শিল্প ধ্বংস হয় বা অবশিল্পায়ন হয়। এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে এই অবশিল্পায়নের ফলে কি হয়েছিল, এই অবশিল্পায়নের ফলাফল। আমরা তো এবার এতক্ষণ দেখলাম অবশিল্পায়নের কারণ, এবার দেখব আমরা এই অবশিল্পায়নের ফলাফল। তো অবশিল্পায়নের ফলে বাংলা তথা ভারতের সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রে বিরূপ প্রভাব পড়েছিল। এই অবশিল্পায়নের ফলাফলগুলি হলো, দেখো, প্রথম হচ্ছে শিল্পপণ্য আমদানি। শিল্পপণ্য আমদানি কি, যখন আমাদের ভারতবর্ষে অবশিল্পায়ন হয়নি, অর্থাৎ ক্ষুদ্র কুটির শিল্প একটা জনপ্রিয়তা অর্জন করছিল, তখন আমরা কিন্তু আমাদের ভারতীয়রা কিন্তু বিদেশি কোনো শিল্পপণ্য আমদানি করার প্রয়োজনীয়তা ছিল না। কিন্তু অবশিল্পায়নের ফলে কি হলো, ভারত একটি রপ্তানিকারক দেশ থেকে আমদানিকারী দেশে পরিণত হলো। অর্থাৎ যখন ভারত যে পণ্যটা বিদেশে রপ্তানি করতো, অর্থাৎ অতিরিক্ত পণ্য উৎপাদিত হওয়ার পর তারা বিদেশে রপ্তানি করতো, সেই ভারত আবার কী করলো, এই অবশিল্পায়ন হওয়ার ফলে তারা বিদেশ থেকে নিত্য প্রয়োজনীয় জিনিস তারা আমদানি করতে শুরু করলো, অর্থাৎ রপ্তানিকারক দেশ থেকে আমদানিকারী দেশে পরিণত হলো। এবং ইংল্যান্ড থেকে প্রতি বছর বিপুল পরিমাণ শিল্পগত সামগ্রী ভারতে আমদানি শুরু হয়। দ্বিতীয় কারণ দেখব আমরা কাঁচামাল রপ্তানি। অর্থাৎ ভারতীয় শিল্প ধ্বংস হওয়ার পাশাপাশি ভারতের কাঁচামাল ইংল্যান্ডে রপ্তানি হতে শুরু করে এবং ভারতে উৎপাদিত কাঁচা তুলো, কাঁচা রেশম, নীল, চা প্রভৃতি কাঁচামাল নিয়মিত ইংল্যান্ডের কলকারখানাতে চলে যেতে থাকে। এর ফলে ভারত শিল্পপ্রধান দেশ থেকে কৃষিপ্রধান দেশে পরিণত হয়। অর্থাৎ অবশিল্পায়নের আগে আমাদের ভারতবর্ষের যে কাঁচামাল সেগুলি ভারতীয় শিল্পেই কাজে ব্যবহার করা হতো এবং সেই কাঁচামাল ব্যবহার করে যে পণ্য উৎপাদন হয় সেই পণ্য বিদেশে রপ্তানি করা হতো। কিন্তু অবশিল্পায়নের ফলে কী হলো, যে শুধুমাত্র কাঁচামাল রপ্তানি করতে শুরু করলো, কিন্তু শিল্পপণ্য রপ্তানি করতে, শিল্প যেহেতু ধ্বংস হয়ে গেলো, তাই তারা শিল্পপণ্য রপ্তানি না করে তারা শুধুমাত্র কাঁচামাল রপ্তানি করতে শুরু করেছিল, যেমন কাঁচা তুলো, কাঁচা রেশম, কাঁচা নীল, চা প্রভৃতি। এর ফলে ভারত একটি শিল্পপ্রধান দেশ থেকে কৃষিপ্রধান দেশে পরিণত হলো। তৃতীয় যে ফল সেটা হচ্ছে বেকারত্ব বৃদ্ধি। অর্থাৎ শিল্প বাণিজ্য ধ্বংসের ফলে দেশের তীব্র বেকার সমস্যা দেখা দেয়। শিল্প ও কারিগররা অন্য পেশায় অধিকাংশই কৃষিকাজে নিযুক্ত হয়। অর্থাৎ আগে বললাম ওই দাদন নেওয়ার ফলে বা তাদেরকে ভয় দেখিয়ে তাদের কাছে পণ্য বিক্রি করার ফলে তারা ওই শিল্পপণ্য উৎপাদন তারা ছেড়ে দিয়েছিল, কারিগরের পেশা তারা ছেড়ে দিয়েছিল, দিয়ে তারা অন্য পেশায় বা বেশিরভাগই তারা অন্য পেশা তো বেশিরভাগ ছিল না, তাই তারা বেশিরভাগই তারা কৃষিকাজে নিযুক্ত হতো। এর ফলে কৃষির ওপর চাপ অনেক গুণ বেড়ে যায়। এভাবে কৃষিজীবী ভূমিহীন কৃষকের সংখ্যা ক্রমশ বৃদ্ধি পায়। অর্থাৎ সবাই যদি একসঙ্গে কৃষিকাজ শুরু করে তাহলে তো ভূমির সংখ্যা কমবে, অনেক মানুষই কিন্তু তারা ভূমিহীন হয়ে পড়েছিল। এভাবে ভারতবর্ষে এই ভূমিহীন কৃষকের সংখ্যা কয়েক গুণ বেড়ে গিয়েছিল। এরপর সবচেয়ে গুরুত্বপূর্ণ ফল সেটা হচ্ছে নগরের অবক্ষয়। যখন ভারতবর্ষে এই কুটির শিল্প বা ভারতীয় শিল্প একটা জনপ্রিয়তা অর্জন করেছিল, সেই সময় এই শিল্পকে কেন্দ্র করে, অর্থাৎ শিল্পপণ্য উৎপাদনকে কেন্দ্র করে ঢাকা, মুর্শিদাবাদ, মছলিপট্টনম, তাঞ্জোর প্রভৃতি শহরগুলি একটা শিল্প সমৃদ্ধ ও ঘন বসতিপূর্ণ নগরে পরিণত হয়েছিল। কিন্তু অবশিল্পায়নের ফলে এইসব নগর ক্রমে জনবিরল হতে থাকে এবং নগরের অবক্ষয় শুরু হয়, অর্থাৎ নগরগুলি পতন হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। মানুষ যেখানে মানুষ না থাকলে তো নগর গড়ে উঠবে না, তাই এই মানুষ যখন তারা না খেতে পেয়ে মারা যায়, মানুষ যখন তারা ওই নগর থেকে পালিয়ে গিয়ে গ্রামে কৃষিকাজ শুরু করে, তখন স্বাভাবিকভাবে সেই নগরগুলি ধ্বংস হয়ে যায় বা অবক্ষয় শুরু হয়। কোম্পানির রেসিডেন্ট মিস্টার বেচার তিনি বলছেন কি, যে আমাদের শাসনের ফলে 20 বছরের মধ্যে দেশের বহু অংশ প্রায় মরুভূমিতে পরিণত হয়েছে। অর্থাৎ তারা ওই একচেটিয়া বাণিজ্য, দ্বিতীয়ত হচ্ছে তারা অত্যাধিক শুল্ক আদায়, তৃতীয়ত হচ্ছে তারা ভূমি রাজস্ব আদায়, এই বিভিন্ন কারণে মানুষ পালিয়ে যায়, মানুষ মারা যায়,
মানুষ শিল্পকর্ম ছেড়ে দেয়, এইভাবে একটা অঞ্চল মরুভূমিতে পরিণত হয়। সর্বশেষ যে কারণ সেটা হচ্ছে দারিদ্রতা বৃদ্ধি। অর্থাৎ এই অবশিল্পায়নের গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে দারিদ্রতা বৃদ্ধি, অর্থাৎ ভারত দরিদ্র শ্রেণীতে পরিণত হয়েছিল। দেখো, অবশিল্পায়নের ফলে দেশের অর্থনীতি ধ্বংস হলে ভারত একটি দরিদ্র দেশে পরিণত হয়। কারণ একটা দেশ তখনই অর্থনৈতিকভাবে শক্তিশালী হয় যখন সেই দেশে শিল্প কলকারখানা উন্নত হয়, শিল্পজ অংশ বাড়তে থাকে, তখন সেই দেশটা বেশি উন্নত হয়। কিন্তু ভারতের শিল্প যদি ধ্বংস হয়ে যাওয়ার ফলে, ভারতে অবশিল্পায়ন হওয়ার ফলে ভারত একটি দরিদ্র দেশে পরিণত হয় এবং দারিদ্র্য, দুর্ভিক্ষ ও মহামারী ভারতীয় জীবনের নিত্য সঙ্গী হয়ে ওঠে। ডক্টর বিপিনচন্দ্র এর মতে 1813 খ্রিস্টাব্দের পর থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাণিজ্য নীতি ব্রিটিশ শিল্প ও শিল্পবিদদের স্বার্থে পরিচালিত হয়েছিল। তাহলে বিপিনচন্দ্র কী বলছেন যে 1813 খ্রিস্টাব্দের পর থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাণিজ্য নীতি ব্রিটিশ শিল্প এবং শিল্পবিদদের স্বার্থে পরিচালিত হয়েছিল। এখানে ভারতীয় শিল্প বা ভারতীয়দের কোনো স্বার্থ দেখা হয়নি। এর ফলে একমাত্র উদ্দেশ্য ছিল ভারতবাসীকে জীবন ধারণের প্রয়োজনীয় দ্রব্যের জন্য ব্রিটেনের মুখাপেক্ষী করে রাখা। অর্থাৎ ভারতের যে নিত্য প্রয়োজনীয় জিনিসের প্রয়োজন, তার জন্য ব্রিটেনের মুখাপেক্ষী, অর্থাৎ ব্রিটেন যদি পাঠায় তাহলে সেগুলো ব্যবহার করতে পারবে, নাহলে পারবে না। কারণ ভারতের তো অবশ্যই শিল্পের অবক্ষয় হয়ে গেছে, ভারতের শিল্প ধ্বংস হয়ে গেছে, এবং ভারত থেকে ব্রিটিশ পণ্যের জন্য কাঁচামাল আহরণ করা। অর্থাৎ ব্রিটিশের যে ইংল্যান্ডে যে শিল্প বিপ্লব হয়েছিল, সেই শিল্প বিপ্লবের জন্য বা শিল্পপণ্য তৈরির জন্য যে কাঁচামাল প্রয়োজন, সেই কাঁচামাল আহরণ করতে হবে কোথা থেকে? ভারত থেকে। এটাই ছিল এই 1813 খ্রিস্টাব্দের পর ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাণিজ্য নীতির মূল উদ্দেশ্য। যাক, আমরা এবার দেখব অবশিল্পায়নের, এইগুলো আমরা দেখলাম অবশিল্পায়নের ফলাফল। তার উপসংহারে কী বলা যায় যে অবশিল্পায়নের ফলে কেবল সুতিবস্ত্র শিল্পই নয়, দেশীয় শিল্পের ধ্বংস সাধন হয়। অর্থাৎ শুধু ভারতের যে শুধুমাত্র সুতিবস্ত্র তাই নয়, বিভিন্ন অর্থাৎ সমস্ত দেশীয় শিল্প ধ্বংস সাধন হয়। তবে ডেভিস মরিস মনে করেন অবশিল্পায়ন সম্পর্কে যে ধারণা জাতীয়তাবাদী ঐতিহাসিকগণ প্রচার করেন তা এক অলীক কল্পনা বা মিথ। কিন্তু অবশিল্পায়নকে একটি বাস্তব ঘটনা বলে মনে করেন ডক্টর বিপিনচন্দ্র, ডক্টর সুব্রতজি ভট্টাচার্য, ডক্টর তপন রায়চৌধুরী এবং ডক্টর অমিয় বাগচি। তাহলে এটা হচ্ছে আমাদের অবশিল্পায়নের কারণ এবং ফলাফল। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এবং আশা করছি তোমরা বুঝতে পেরেছো। যদি বুঝতে না পারো তোমরা কমেন্টে লিখবে এবং পরবর্তীকালে আরও গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব। তোমরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং লাইক ও শেয়ার করবে।